আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে গুণগত রসায়নের পলির বর্জন নীতি গত ক্লাসে আহ্বান নীতি এবং হুন্ডির নীতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই আহ্বান নীতিতে আমরা ডিটেলস আলাপ করব। না, আহ্বান নীতিটি কি, বা N+L নীতি, আহ্বান নীতি বা বিল্ডিং আপ নীতিও আমরা বলি। যে কোনো একটা ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন তার শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির স্তরে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আর এভাবে ইলেকট্রন প্রবেশ করার নীতির নামই আহ্বান নীতি বা N+L নীতি। যেমন আমরা যদি বলি, একটা ছক যদি আমরা দিই যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p, এই ছকটা কিন্তু N+L নীতি অনুসারে দেওয়া আছে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই যে 3d এবং 4s অরবিটালের মধ্যে কোথায় আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। আমরা আগেই বলেছি N+L এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং N+L এর মান যার বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এর আগে আমরা দেখেছি কোয়ান্টাম সংখ্যা থেকে L এর মান 0 1 2 3 হতে পারে। L এর মান যদি 0 হয় তাহলে S উপস্তর, P হলে L এর মান 1 হলে P, 2 হলে D এবং 3 হলে F উপস্তর বা অরবিটাল। তাহলে এখানে 3 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর ডিটা হলো অরবিটাল বা উপস্তর। এখানে ডির মান হলো 2, তাহলে আসতেছে 3 + 2 = 5। আবার এখানে 4 + 0, এস এর মান 0, তাহলে এখানে মান আসতেছে 4। তাহলে দেখা যাচ্ছে যে 3ডির শক্তি বেশি, 4s এর শক্তি কম, এই জন্য ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে, সেটি পূর্ণ হয়ে গেলে 3d অরবিটালে প্রবেশ করবে। অনুরূপভাবে যদি দুইটা শক্তি স্তরের মান একই হয়ে যায়, যেমন 3p এবং 3s, 2p এবং 3s এর মধ্যে 2 + p এর মান হলো 1 = 3, আর 3 + s এর মান 0, তাহলে 3। তাহলে দুটি মান যদি একই হয় তাহলে আমরা দেখব যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এভাবে ইলেকট্রন প্রবেশ করার নীতির নামই আহ্বান নীতি বা N+L নীতি। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কোনভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করব। তাহলে আমরা সংক্ষেপে একটা এই আহ্বান নীতির উপর ভিত্তি করে, অর্থাৎ N+L, এটাও N+L নীতির উপর ভিত্তি করে একটা ছক যদি ইউজ করি তাহলে এইভাবে ইলেকট্রন প্রবেশ করলে আমাদের সহজ হবে। যেমন প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে S S P, এরপরে ইলেকট্রন প্রবেশ করবে S P S, এরপরে প্রবেশ করবে D P S, এরপরে প্রবেশ করবে D P S, এরপরে F D P S, F D P S, এভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করতে থাকবে। এটা আমরা কোথা থেকে নিলাম? এই ছক থেকে আমরা সহজেই ইউজ করতে পারি। S P S, এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে আবার S P S, S S P S P S, D P S,
ডিপিএস, তারপরে প্রবেশ করবে এফডিপিএস, এখানে 4F হবে এফডিপিএস, এফডিপি8Sও আমরা দিতে পারি। তাহলে এই সূত্র অনুসারে আমরা যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যেমন আমরা যদি বলি একটা ইলেকট্রন প্রবেশ করি পটাশিয়াম 19, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা কীভাবে আমরা প্রকাশ করব, তাহলে প্রথমে আমরা নিব 1s2, এই সূত্র অনুসারে 2s2 2p6, তাহলে 4 আর 6 10, আবার কত হবে 3s2 3p6 18 আর 1 19 4s1। তাহলে এই সূত্র দিয়ে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করতে পারলাম। আমরা যদি একটু বড় ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই, যেমন ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24 ইলেকট্রনটা কিভাবে প্রবেশ করবে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 18, এরপরে কোথায় যাবে 4s2 3p6 4s2 গেল 18 আর 2 20, এরপরে ইলেকট্রনটা যাচ্ছে কোথায় ডিতে, আমাদের ইলেকট্রন হাতে আছে 4টা, তাহলে 3d4, কিন্তু এটা সঠিক ইলেকট্রন বিন্যাস না। আমরা জানি ডিতে অরবিটাল আছে 5টি, ডিতে অরবিটাল 5, প্রথমে একটা 2টা 3টে 4টা, আর এখানে ধরলাম 4s এর 2টা ইলেকট্রন আছে। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম থেকে আমরা জানি ডিতে যদি কখনো 4টা ইলেকট্রন থাকে তাহলে তার পরবর্তী স্তর থেকে একটা ইলেকট্রন আইনে কত করতে হবে, হাফ ফিল করতে হবে। হাফ ফিল মানে কয়টা, 5টা ইলেকট্রন করতে হবে, তাহলে এটাকে বলবো আমরা অর্ধপূর্ণ। আবার অর্ধপূর্ণ হওয়ার কারণে মৌলটা কি হলো, স্থিতিশীল হলো। তাহলে আমরা এখানে সঠিক ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে পারি, এই 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 3d5 এ চলে যাবে। তাহলে 3d5 হলে 3d5টা হলো অর্ধপূর্ণ অরবিটাল, এবং অর্ধপূর্ণ হলে মৌলটা কি হবে, স্থিতিশীল হবে। আবার অনুরূপভাবে আমরা যদি ডিতে আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস নেই, যেমন কপার 29, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে আর 4s2, আর এখানে আসবে 3d9, এখানেও একটা তাহলে কয়টা ইলেকট্রন আছে, ডিতে 9টা ইলেকট্রন আছে, আর এসে 2টা ইলেকট্রন আছে। যদি ডিতে কখনো 9টা ইলেকট্রন থাকে তাহলে তার পরবর্তী স্তর থেকে একটা ইলেকট্রন এনে তাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে, অর্থাৎ 3d10 আর 4s1, তাহলে যৌগটা কি হবে, ওই মৌলটা কি হবে, স্থিতিশীল হবে। আর এই জন্য এটাকে আমরা ইলেকট্রনের ব্যতিক্রম নিয়ম বলি, যে ডিতে যদি কখনো 4টা ইলেকট্রন থাকে তাহলে তাকে পাস করতে হবে পরবর্তী স্তর থেকে ইলেকট্রন এনে, আর ডিতে যদি কখনো 9টা ইলেকট্রন থাকে তাহলে তার পরবর্তী স্তর থেকে একটা ইলেকট্রন এনে 10 করতে হবে। এটাকে বলবো আমরা হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড। হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড করার কারণ হলো মৌলটা কি হবে, স্থিতিশীল হবে। তাহলে এই নিয়মের মধ্যে আমরা যে কোনো ইলেকট্রন বিন্যাস এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। এখন এরপরে যদি আমাদের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, যেমন ল্যান্থানাইড, যে কোনো বড় মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি যাই, ল্যান্থানাইড 57, এটা একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2, তারপরে 4d10 আর হলো 5p6 6s2। তাহলে কতগুলো ইলেকট্রন হলো, 4 10 12 18 20 30 36 38 48 54 56। তাহলে কোথায় দেখলাম আমরা যে 6s2 4d10 5p6 6s2 ইলেকট্রনটা কোথায় যাবে, এখানে 4f1, 56 আর 2 56 আর 1 কত 57,
তাহলে এখানে আমরা দেখতেছি যে ইলেকট্রনটা আসলে আমরা জানি ল্যান্থানাইটটা যদিও এফে ইলেকট্রন প্রবেশ করে, কিন্তু ল্যান্থানাইট হলো ডি ব্লক মৌল। ল্যান্থানাইট ডি ব্লক মৌল। আসলে ইলেকট্রনটা যাওয়ার কথা হলো 4f, কিন্তু ইলেকট্রনটা 4f এ না গিয়ে 5d-তে যাবে, অর্থাৎ 4f এ ইলেকট্রন প্রবেশ না করে কোথায় যাবে? 5d-তে যাবে, 5d1। এই ল্যান্থানাইটের সর্বশেষ ইলেকট্রনটা ডিতে প্রবেশ করে, এই জন্য ল্যান্থানাইটকেও আমরা কি ব্লক বলবো? ডি ব্লক মৌল বলবো। এটাও একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে অ্যাক্টিনিয়াম, আমরা যদি অ্যাক্টিনিয়াম 89-তে যাই, অ্যাক্টিনিয়াম 89-তেও সেই একই কাহিনী হবে। সর্বশেষ ইলেকট্রনটা যাওয়ার কথা হলো 5f এ, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন এখানে 5f1 হওয়ার কথা, কিন্তু 5f এ ইলেকট্রনটা না গিয়ে কোথায় যাবে? 6d-তে যাবে, 6d1। এটাও একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। যদিও ল্যান্থানাইটটা এফ ব্লক মৌলের সদস্য হওয়ার কথা ছিল, কিন্তু ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট ডি ব্লক মৌল। অনুরূপভাবে থোরিয়ামও TH, থোরিয়াম 90, এই ইলেকট্রনটা কোথায় যাওয়ার কথা ছিল? 5f এ, কিন্তু না গিয়ে 6d-তে কয়টা ইলেকট্রন যাবে? 2টা ইলেকট্রন যাবে। এটাও হলো ডি ব্লক মৌল, যদিও এটা কি হওয়ার কথা ছিল? এফ ব্লক মৌল হওয়ার কথা। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো বড় বা ছোট যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারবো। আর এভাবে ইলেকট্রন প্রবেশ করার নীতি হলো আউফবাউ নীতি বা N+L নীতি বা বিল্ডিং আপ নীতি। তাহলে তোমরা এইভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো খাতায় ছক আকারে করবে। আগামী ক্লাসে আমি এই মৌলগুলোর পর্যায় এবং গ্রুপ, আধুনিক এবং অত্যাধুনিক, এই দুইটি নিয়মে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। আল্লাহ হাফেজ।